রাত 11টা বাজে। মির্জাবাড়ির গেটের ঠিক পাশে দাঁড়িয়ে থাকা পুরনো আম গাছটার নিচে গোল হয়ে বসে আছে বাড়ির ছোট বড় ছেলেপুলেরা। কয়েক ঘন্টা আগেও জায়গাটা ছিল মানুষের আনাগোনায় মুখর। আজকের আয়োজনের জন্য এখানেই সুন্দর করে স্টেজ সাজানো হয়েছিল। একে একে কুরআনের হাফেজেরা এসে পবিত্র কুরআন তেলাওয়াত করেছেন। তাদের সুমধুর তেলাওয়াতে পুরো বাড়ির পরিবেশটাই যেন অন্যরকম শান্তিতে ভরে উঠেছিল। এখন অবশ্য স্টেজ গুটিয়ে ফেলা হয়েছে, অতিথিরাও সবাই চলে গেছেন। তবুও জায়গাটা পুরোপুরি ফাঁকা হয়নি। বাড়ির বড়রা কেউ এখানে নেই। সারাদিনের ব্যস্ততা আর এত মানুষের ভিড়ে সবাই কম বেশি ক্লান্ত। কেউ হয়তো ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছেন, আবার কেউ কেউ নিজেদের মতো ব্যস্ত হয়ে পড়েছেন। তাই এই মুহূর্তের আম গাছটার নিচে বসে আছে মূলত বাড়ির ছোটদের দলটাই। সোহাকেও আজ যেতে দেয়নি শেহজাদ। বেশ জোর দিয়ে বলে দিয়েছে আজ রাতে আর কোথাও যাওয়া চলবে না। সবাই মিলে রাতটা একটু আনন্দ করে কাটাবে। শেহজাদের কথায় রনিও থেকে গেছে সোহাগের সঙ্গে। নোমান আহাদরা অবশ্য অনেক আগে বিদায় নিয়েছে। এখন এখানে আছে মির্জাবাড়ির ছেলেপুলেরা, শিউলি, মায়া আর জাওয়াত। জাওয়াত আবার কয়েকদিনের জন্য এখানে এসে থাকবে। অনেক দিন পর চাচার বাড়িতে বেড়াতে এসেছে বলে কথা। এতক্ষণ সবাই মিলে লুডো খেলছিল। চারপাশে ছড়িয়ে থাকা গুটিগুলো, মাঝখানে রাখা লুডোর বোর্ড, আর কে জিতবে তা নিয়ে এক একজনের এক এক রকম চিৎকার। সব মিলে বেশ জমজমাট একটা পরিবেশ। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে পাশাপাশি হেঁটে বেরিয়ে এলো আরহা আর শেহজাদ। এগিয়ে এসে সবার মাঝে বসতেই ওকে দেখে ভ্রু কুঁচকে ফেললো নমি। সে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে অবাক গলায় বলল, কী রে, তোর গোসল তো সেই সন্ধ্যাবেলাতে হয়েছে, আবার এখন এমন সিক্ত সিক্ত লাগছে কেন? আর তুই না অফ হোয়াইট কালারের শাড়ি পরবি বললি, তাহলে হুট করে এমন সুতির থ্রি পিস পরলি যে? নমির কথায় আরহা থমকে গেল। এই প্রশ্নের উত্তর কী দেবে সেটাই যেন মুহূর্তের জন্য মাথায় এলো না তার। এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে হঠাৎ করে কেমন ভ্যাবাচেকা খেয়ে গেল। অগত্যা অসহায় চোখে শাহজাদের দিকে তাকাতেই ও ঘুরে গিয়ে সোহাগের পাশে বসলো। এরপর সোহাগের হাতে সিমরানের গিটারটা নিয়ে এমন ভাব করলো যেন নমির কথার প্রশ্নগুলোর সঙ্গে তার জীবনে কোনো সম্পর্কই নেই। আরহার চোখ সরু হয়ে এলো। বাহ, নিজে সব কিছু হোতা হয়ে এখন আবার এমন ভাব করছে যেন কিছুই জানে না। মনে মনে শেহজাদকে দুটো কথা শুনিয়ে দিল সে, কিন্তু সেদিকে খেয়াল নেই নমির। ডে আবার শুরু করলো। কী হলো, চুপ করে আছিস কেন? ডাক্তার না তোকে অবেলা গোসল করতে বারণ করেছে? তাহলে আবার ভিজলি কেন? কথাটা বলতে বলতেই নওমীর দৃষ্টি আরহার গলার নিচে আটকে গেল। আম গাছের নিচে ঝোলানো উজ্জ্বল লাইটের আলো সরাসরি এসে পড়েছিল আরহার মুখ আর গলার উপর। আর সেই আলোতেই গলার কাছে হালকা লালচে কয়েকটা দাগ স্পষ্ট হয়ে উঠল। নওমীর চোখে বড় বড় হয়ে গেল। হ্যাঁ রে, আরও যখন তোকে গোসল করিয়ে দিয়েছিলাম তখন তো এগুলো ছিল না, তাহলে গলায় এসব দাগ হলো কিভাবে? কি কামড় দিল রে? ইস, কিভাবে লাল হয়ে আছে, মলম লাগিয়ে। শেষ কথাটা বলার আগেই থেমে গেল নওমী। চমকে শেহজাদের দিকে তাকাতেই দেখলো শেহজাদ মাথার চুলও ভেজা। নওমী আরও একবার আরহার দিকে তাকাতেই দেখলো লজ্জা আর অস্বস্তিতে কেমন নুয়ে গেছে মেয়েটা। ব্যাস, আর কিছু বোঝার বাকি রইল না নওমীর। নিজের জিভায় কামড় দিয়ে সে দ্রুত অন্যদিকে ঘুরিয়ে নিল মুখটা। ছি, এটা কি করেছে সে? এতগুলো মানুষের মাঝে আকপাস না ভেবে বলদের মতো একটা কাজ করে ফেললো। নবী আর কোনো প্রশ্ন করল না। তার মুখের ভাবটাই অবশ্য যথেষ্ট ছিল সব কিছু বুঝে যাওয়ার জন্য। কিন্তু বিপত্তি ঘটল এবার। এতক্ষণ যারা কিছুই বুঝতে পারেনি তারাও এবার একে অপরে আরহার গলার দাগ, শেহজাদের ভেজা চুল আর মেয়েটার অস্বাভাবিক লজ্জায় লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকাতে শুরু করলো। একজনের চোখ আর একজনের সঙ্গে মিলল। তারপর শুরু হলো সকলের মুখ টিপে হাসাহাসি। কেউ শব্দ করে হাসলো না, কারণ শেহজাদ আর সোহাগ সামনে। আবার এমন মুখ টিপে হাসাহাসি দেখে আরহা এবার একেবারে বিরক্তি হয়ে শেহজাদের দিকে তাকালো। চোখের ভাষা একেবারে স্পষ্ট। একা পেয়ে নেই, তারপর দেখাবো তোমাকে। এইভাবে সবাইকে সামনে আমাকে লজ্জায় ফেলছ? শেহজাদও বোধ হয় সে দৃষ্টি ঠিকই বুঝে ফেলল। ঠোঁটের এক কোণে ফুটে উঠল খুব সামান্য দুষ্টু হাসি। তবে আরহার অস্বস্তিটাও তার চোখ এড়ালো না। কিছুক্ষণ আগেও মেয়েটা সবার মাঝখানে স্বাভাবিকভাবে বসেছিল, অথচ নওমীর প্রশ্ন আর গলার দাগটা সবার চোখে পড়ার পর থেকেই কেমন যেন গুটিয়ে গেছে। বারবার অকারণে ওড়নাটা ঠিক করছে, চোখ তুলে কারো দিকে তাকাচ্ছে না। এমনকি শেহজাদের দিকেও তাকাতে যেন এখন তার ভীষণ লজ্জা করছে। শেহজাদ বুঝলো এভাবে আরহাকে আরও কিছুক্ষণ সবার মাঝে বসিয়ে রাখলে মেয়েটা সত্যিই লজ্জায় মরে যাবে। তাই আর কোনো দেরি না করে পরিস্থিতিটা অন্যদিকে ঘোরানোর সিদ্ধান্ত নিল সে। কোনো কথা না বাড়িয়ে হঠাৎই সবার মাঝখানে উঠে দাঁড়ালো। এরপর প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে স্বাভাবিক গলায় বলল, গাইস,
তোমরা তো চেয়েছিলে আরহার জন্মদিনে নিজেদের মতো করে একটু আনন্দ করবে, তাই না? যদিও এইসব আমি তেমন পছন্দ করি না, তবুও তোমাদের যখন কথা দিয়েছিলাম, তাই এখন আমি তোমাদের সঙ্গ দেব। কথাটা শুনে বেশ খুশি হলো সবাই। লুডো একপাশে ফেলে খুশিতে হৈ হৈ করে উঠল। শেহজাদ হাত তুলে সবাইকে একটু থামিয়ে দিয়ে বলল, নাচ গানের অনুষ্ঠান করব আমরা, আর আজকেই এই আম গাছের নিচেই হবে সব। তবে নাচ গানের আগে স্পেশাল একটা গেম হবে, তারপর নাচ গান। তোমরা রাজি তো? রাজি। একসাথে এতগুলো গলা উঠলে যে আরহা চমকে তাকালো। মুহূর্তের মধ্যে যেন কিছুক্ষণ আগের অস্বস্তির কথা সবাই ভুলে গেল। কেউ হাততালি দিচ্ছে, কেউ চিৎকার করছে, আবার কেউ গেমের নাম কি হবে সেটা নিয়ে অন্যদের মধ্যে জল্পনা শুরু করে দিয়েছে। আরহা এতক্ষণ চুপচাপ বসে সবটা দেখছিল। সবার এমন আনন্দ দেখে তার ঠোঁটের কোনো হাসি ফুটে উঠল। তারপর চোখ গেল শেহজাদের দিকে। লোকটা ঠিক তখনই তার দিকে তাকিয়েছিল, চোখে সেই চেনা দুষ্টুমি। একে অপরের দিকে তাকাতেই হঠাৎ চোখ টিপে দিল শেহজাদ। আরহার বুকের ভেতরটা ধক করে উঠল। সঙ্গে সঙ্গে লজ্জায় চোখ নামিয়ে ফেলল সে। এই মানুষটা কি কখনো শুধরাবে না? গেম তো বুঝলাম, কিন্তু কি গেম ভাইয়া? শিয়া প্রশ্ন করতে শেহজাদ একটু ভাবল না, মুখটা গম্ভীর করে বলল, ঝাড়ু পেটা। সবাই বিস্ফোরিত নয়নে তাকালো শেহজাদের দিকে। এটা আবার কেমন গেম? গেমের নাম আবার ঝাড়ু পেটাও হয়? শেহজাদ ওদের এমন মুখ দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে বলল, বুঝতে পারোনি তো? বুঝিয়ে দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে শোনো। কেউ কোনো কথা বলল না, কিন্তু আগ্রহ ভরা চোখে তাকালো শেহজাদের দিকে। দেখো, আমরা যেমন লুকোচুরি খেলি, এটাও তেমনটা অনেকটা তেমন। তবে পার্থক্য আছে। লুকোচুরিতে সবাই লুকিয়ে থাকে আর চোর সবাইকে খুঁজে বের করে, কিন্তু এখানে চোরের চোখ বাঁধা থাকবে। তারপর শিহাবের প্রশ্নে শেহজাদ আবার বলল, এখানে গুটি গেড়ে নিব, তখন আর চারপাশে রশি দিয়ে বেঁধে একটা ছোট্ট ঘরের মতো হবে, আর সেখানে থাকবে সবাই। রশির বাইরে যাওয়া যাবে না। চোরের হাতে একটা ঝাড়ু দেওয়া হবে, আর বাকিদের পায়ে ঘুঙুর থাকবে। চোর সেই শব্দ শুনে ঝাড়ু দিয়ে পেটাবে সবাইকে, বাকিদের চোরের থেকে পালাতে হবে। ঝাড়ু পেটার কথা শুনে সবার চোখে এবার কপালে, তবু মনোযোগ দিয়ে শুনতে লাগলো। মার খাবে সবাই, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের করা যাবে না। যে লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারবে তাকে আমি এখনই গেম শেষ হলে 2000 টাকা দিব, সাথে আগামীকাল শপিংও করাবো। কথা শেষ হতে কয়েক সেকেন্ড সবাই চুপ করে রইল। তারপর একসঙ্গে হেসে উঠল সবাই। ভাইয়া, আপনি মানুষ মারার গেম বানিয়েছেন, এভাবে আঘাত করলে লাগবে না? মায়ার কথা শুনে হাসলো শেহজাদ। এরপর কাজ ঝাঁকিয়ে বলল, আঘাত তো লাগবেই, আর তার জন্যই তো টাকা, সাথে শপিং, আর নিজেদের বাঁচিয়ে দৌড়াবে, তাহলেই তো হয়। কথাটা শুনে আরহা নিজের অজান্তেই হেসে ফেলল। এই মানুষটার মাথায় যে কখন কী আসে সত্যি বোঝা যায় না। যদিও কেউ আগে এমন খেলা খেলেনি, তবুও নিয়ম শুনে সবার মধ্যে বেশ উৎসাহ তৈরি হয়ে গেল। একে অন্যের দিকে তাকিয়ে হাসাহাসি করতে করতে শেষ পর্যন্ত সবাই রাজি হয়ে গেল। শেহজাদ তখন বলল, তাহলে ঠিক আছে, তবে চোর আগে ঠিক করতে হবে। লটারির মাধ্যমে করব। সবার নাম লিখে একটা ঝুড়িতে দেব। একটা কাগজ তুলবে, যার নাম উঠবে সেই চোর। সঙ্গে সঙ্গে একটা কাগজ আর কলমের ব্যবস্থা হলো। এদিকে নবমী ক্লাসিক্যাল ডান্স করে বলে বাড়িতে ঘুঙুরের অভাব নেই। তার ঘুঙুরের বাক্স থেকে একে একে বেশ কয়েক জোড়া ঘুঙুর বের করে আনা হলো। সবাই যখন নিজেদের পায়ে ঘুঙুর বাঁধার প্রস্তুতি নিচ্ছে, তখন আরহা দূর থেকে পুরো ব্যাপারটা দেখে হাসছিল। ওর হাসি দেখে মুচকি হাসলো শেহজাদ। তারপর এগিয়ে এসে বলল, তুই আর আপু খেলবি না। তোর মাথায় আঘাত, আর এই প্রেগনেন্সির সময় লাফালাফি করা যাবে না। আর আপু এতজনের মধ্যে তাকে খেলতে হবে না। নমি আরহা দুজনে রাজি হলো। এরপর লটারি করার পর নাম উঠল শেহজাদের। সেই চোর, বাকিরা পালাবে। রশি দিয়ে 4-5টা ছোট একটা গণ্ডির মতো করে বেঁধে নেওয়া হলো। গণ্ডির ভিতরে দাঁড়িয়ে গেল সবাই। কারো পায়ে ঘুঙুরের ঝনঝন শব্দ, কারো চোখে মুখে চাপা উত্তেজনা। আর মাঝখানে চোখ শক্ত করে বাঁধা অবস্থাতে দাঁড়িয়ে আছে শেহজাদ, এক হাতে তার বাঁশের ঝাড়ু। অবশ্য তাকে দেখে কারো বিন্দুমাত্র মনে হচ্ছে না যে লোকটা খেলতে এসেছে, বরং সবাই মনে হচ্ছে আজকে সুযোগ পেয়ে শেহজাদ তার বহুদিনের কোনো ব্যক্তিগত রাগ মেটাতে এসেছে। গণ্ডির বাইরে বসে থাকা আরহা সবকিছু দেখে হেসে ফেলল। তারপর হাত তুলে চিৎকার করে বলল, সবাই রেডি? সবাই নিজের জায়গা থেকে সরে এসে হাত তুলে বুঝিয়ে দিল ওরা তৈরি। শেহজাদ তো ঝাড়ুটা শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল। স্টার্ট। সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল হুলস্থুল। যে যেদিকে পারছে ছুটছে, কারো পায়ে ঘুঙুর ঝনঝন করে বেজে উঠছে, কেউ আবার শব্দ না করার জন্য পায়ের ওপর ভর দিয়ে দৌড়ানোর চেষ্টা করছে। আর সেই শব্দের দিকেই কান পেতে শেহজাদ ঘুরছে।
এই ঘোরাঘুরির মাঝে খুব কাছে ঘুঙুরের শব্দ ভেসে আসতেই ঝাড়ু দিয়ে মারল শেহজাদ। প্রথম ঝাড়ুর বাড়িটায় গিয়ে পড়ল সোহাগের পশ্চাৎদেশে। হঠাৎ ঝাড়ুর বাড়ি খেয়ে লাফিয়ে প্রায় 1 হাত উপরে উঠে গেল সোহাগ। এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে পেছনে হাত দিয়ে জায়গাটা চেপে ধরল সে। মুখটা এমন কুঁচকে গেছে যেন ঝাড়ু নয়, কামান দেখেছে শেহজাদ। শেহজাদের বাচ্চা, একটু ধীরে মারবি তো। কথাটা মুখ দিয়ে বের করে ফেলতে গিয়েও শেষ মুহূর্তে মুখে হাত চাপা দিল সোহাগ। বাইরে থেকে আরহা আর নওমির হাসির শব্দ শুনে বুঝল বেশি আওয়াজ করলে নিজেরই সম্মান শেষ। কিন্তু ব্যথাটার যে ভয়ানক হয়েছে সেটা তার মুখ দেখলেই বোঝা যাচ্ছে। সোহাগ কোনো মতে নিজেকে সামলে আবার ছুট দিল। ভাবলো একটু দূরে গেলে বাঁচা যাবে, কিন্তু তার ভাগ্য বোধ হয় আজকে শেহজাদের হাতে লেখা। ঝনঝন করে ঘুঙুরের শব্দ উঠতেই শেহজাদ হঠাৎ সেই দিকে ঘুরে আবারও ঠিক একই জায়গায় ঝাড়ুর বাড়ি মারল। সোহাগের মুখের হাসি মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে। মুখ দিয়ে এবার কোনো শব্দ বের হলো না। চোখ দুটো বড় বড় হয়ে গেল। 2 হাত পেছনে নিয়ে এমনভাবে জায়গাটা চেপে ধরল যেন হাত দিয়ে ব্যথাটা আটকানো অসম্ভব। তারপর আর দাঁড়িয়ে থাকতে না পেরে ধপ করে নিচে বসে পড়ল। চারপাশে হাসির রোল পড়ে গেল সবার সাথে। গণ্ডির বাইরে বসে থাকা নওমি প্রথমে হেসেই ফেলেছিল, কিন্তু পরক্ষণে সোহাগের মুখটা দেখে হাসিটা একটু একটু করে মিলিয়ে গেল। আহারে, বেচারার মুখটা তো সত্যিই কেমন অসহায় হয়ে গেছে। অন্যদিকে গণ্ডির ভেতরে শেহজাদ তখনও নিজের কীর্তি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। চোখ বাঁধা বলে সে জানেই না যে তার প্রথম শিকার ইতিমধ্যে বসে পড়েছে, বরং আবারও ঝাড়ুটা ঘুরিয়ে কান পেতে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই আবারও বাড়ি মারতেই সেই ঝাড়ুর বাড়ি গিয়ে পড়ল মায়ার পিঠে। মায়া চমকে উঠল। এতটা জোরে মেরেছে শেহজাদ যে ব্যথায় কোকিয়ে উঠে নিজেকে সামলাতে না পেরে সামনে থাকা শিউলি আর শিহাবকে আঁকড়ে ধরল। আর তারপর যা হওয়ার তাই হলো। মায়ার হঠাৎ টানে শিউলি আর শিহাবও নিজেদের সামলাতে পারল না। তিনজনই একসঙ্গে ভারসাম্য হারিয়ে শান বাঁধানো উঠোনের ওপর গড়িয়ে পড়ল, একজনের ওপর আরেকজন। ঘুঙুরের ঝনঝন, কাপড়ের খসখস আর চাপা হাসির শব্দ মুহূর্তে জায়গাটা সগরম করে তুলল। তবে আশ্চর্যের ব্যাপার, তিনজনের কেউই জোরে শব্দ করল না, কারণ শব্দ হলে বিপদ। শেহজাদ তখনও চোখ বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে, আর তার হাতে সেই অভিশপ্ত ঝাড়ু। শিউলি মাটিতে পড়ে থেকে মায়ার দিকে তাকালো, চোখে মুখে এমন এক অভিব্যক্তি যেন এই মুহূর্তে শেহজাদের ঝাড়ুর চেয়েও ভয়ঙ্কর কিছু মায়ার ওপর প্রয়োগ করতে ইচ্ছে করছে তার। মনে মনে সে মায়ার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলল। মায়া অবশ্য শিউলির সেই দৃষ্টি দেখার অবস্থাতেই নেই। নিজের পিঠের ব্যথা সামলাতেই কোনো মতে উঠে বসার চেষ্টা করছে। শিহাবও পাশে পড়ে থেকে মুখ চেপে হাসছে। আর গণ্ডির বাইরে বসে এতক্ষণে নিজেকে সামলাতে পারল না। হাসতে হাসতে তার চোখে পানি চলে এসেছে। একদিকে সোহাগ পেছন চেপে বসে আছে, অন্যদিকে মায়ার এক বাড়িতে তিনজন লুটোপুটি খেয়ে পড়েছে। তার উপর শেহজাদ কিছুই না জেনে চোখ বাঁধা অবস্থাতেই আবার ঝাড়ু হাতে শিকার খুঁজছে। আরহা হাসতে হাসতে বলল, শেহজাদ একটু আস্তে, তুমি মানুষ পেটাচ্ছ নাকি খেলছো? চোখ বাঁধা অবস্থাতেই শেহজাদ থেমে গেল। মুখটা সামান্য ঘুরিয়ে আরহার কণ্ঠের দিকটা বোঝার চেষ্টা করলো। এরপর ঝাড়ুটা কাঁধে তুলে একেবারে গম্ভীর গলায় বলল, তুই চুপ কর, আমি খুব সাবধানে খেলছি। কথাটা শুনে সোহাগ নিজ থেকে কাতর গলায় বলল, এই যদি সাবধানে হয় তাহলে বেপরোয়া হলে আমার কি অবস্থা হবে ভাই? বিয়ের আগে তো তোর বোন বিধবা হয়ে যাবে মনে হচ্ছে। কয়েক মুহূর্ত পর সবাই আবার কোনো মতে উঠে দাঁড়ালো। কারো মুখে হাসি, কারো মুখে ব্যথার ছাপ, কিন্তু কারোরই আর আগের মতো দৌড়ানোর সাহস নেই। সবে বুঝে গেছে শেহজাদের ঝাড়ুর হাত থেকে বাঁচতে হলে যতটা সম্ভব ঘুঙুরের শব্দ কমাতে হবে। তাই শুরু হলো অদৃশ্য এক দৃশ্য। কেউ পায়ের পাতার ওপর ভর দিয়ে হাঁটছে, কেউ এক পা এগিয়ে কয়েক সেকেন্ড থেমে যাচ্ছে, কেউ আবার এমনভাবে পা ফেলছে যেন মাটিতে পা রাখলেই ঘুঙুর বেজে উঠবে আর সঙ্গে সঙ্গে তার সর্বনাশ। এদিকে কে বাঁচলো আর কে আবার ঝাড়ুর বাড়ি খেলো সেটা বোঝার উপায় নেই। তবে একটা ব্যাপার নিশ্চিত, শিহাব বেঁচে গেছে। এর পেছনে অবশ্য তার কোনো কৃতিত্ব নেই। ছেলেটি এমনিতেই বয়সে ছোট, তার উপর শেহজাদের তুলনায় উচ্চতাতেও বেশ খানিকটা খাটো। ফলে শেহজাদ যখন ঝাড়ু ঘোরাচ্ছে সেটা শিহাবের কাছে পৌঁছানোর আগেই অনেকটা উপরে চলে যাচ্ছে। শিহাব তাই বেশ নিরাপদে এদিক ওদিক সরে বেড়াচ্ছে। তার মনে মনে বোধ হয় বেশ খুশিও হচ্ছে। অন্যদিকে জাওয়াদ একটু দূরে দাঁড়িয়ে সবার কাণ্ড কারখানার দিকে মিটমিট করে হাসছিল। তারপর হঠাৎ নিজের হাসিটা থামিয়ে দিল, কারণ হাসতে হাসতে যে সে ভুলে গেছিল সে নিজেও কিন্তু এই খেলাটার ভিতরেই আছে। তাই সঙ্গে সঙ্গে মুখ গম্ভীর করে ফেলল জাওয়াদ। তারপর খুব সাবধানে পা টিপে টিপে হাঁটতে শুরু করলো। ঘুঙের শব্দ যেন কোনোভাবেই না হয়,
কিন্তু এমন সময় সোহাগ ইচ্ছে করে ওর পেছনে এসে নিজের ঘুঙুর বাঁচিয়ে হামাগুড়ি দিয়ে সরতেই শব্দটা শেহজাদের কানে পৌঁছে গেল। শেহজাদ এক মুহূর্ত দেরি না করে শব্দের দিকে ঘুরে দাঁড়ালো। পেয়েছি বলেই কথাটা বলে সজোরে একটা বাড়ি মারতে সেটা এসে জাওয়াদের পেছনে লাগলো। অন্যরাও তবুও মোটা প্যান্ট পরেছিল, কিন্তু জাওয়াদের পরনে পাঞ্জাবির সঙ্গে পরা ঢিলঢালে পাতলা পায়জামা। এই আঘাতটা সকলের চেয়ে সে একটু বেশি পেল। ওপর দিয়ে বাড়িটা বেশ জোরে লাগলো। জাওয়াত এমনভাবে লাফিয়ে উঠল যে মনে হলো মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে উঠে গেছে। এক মুহূর্ত দেরি না করে সরতে নিলে এবার নিজের পায়ের ঘুঙুরের শব্দ ওকে দোষী বানিয়ে দিল। সরতে চাইলেও পারল না। শেহজাদের ঝাড়ুর বাড়ি আবারও সেই একই জায়গায় এসে পড়তেই এবার আর জাওয়াত নিজেকে সামলাতে পারল না। এক লাফে সামনে সরে যেতে গিয়ে তার পা জড়িয়ে গেল নিজের পাজামার নিচের অংশে। আর তারপর সে তাড়াতাড়ি সামনে থাকা সোহাগের ওপর গিয়ে পড়ল। সোহাগ কিছু বুঝে ওঠার আগেই তার ওপর জাওয়াদের পুরো শরীরের ভার এসে পড়ল। একেবারে নাকের ডগা ছুঁই ছুঁই দূরত্ব দুজনের। দুজনেই স্থির। একজন নিচে পড়ে আছে, অন্যজন তার উপর। দুজনের চোখে দুজনের মুখ। কয়েক সেকেন্ডের জন্য যেন পুরো খেলাটাই থেমে গেল। সোহাগের চোখ বিস্ফোরিত, জাওয়াদের চোখও একই রকম বড় বড়। দুজনের মুখের দূরত্ব এতটাই কম যে একজনের নিঃশ্বাস আরেকজনের মুখে এসে লাগছে। প্রথমে নিজের ব্যথার কথা ভেবে জাওয়াদের খুব মায়া হলো সোহাগের, কিন্তু পরক্ষণে নমির সাথে জাওয়াদকে কল্পনা করতে রাগের চল শক্ত হয়ে এলো। সে তার দাঁত খিঁচিয়ে ফিসফিস করে বলল, ভাই। জাওয়াদ একই স্বরে বলল, হাতির মতো শরীরটা নিয়ে কি উঠবি, নাকি আমাকে মেরে ফেলার প্ল্যান করেছিস? জাওয়াদ এতক্ষণ পেছনের ব্যথায় এতটাই ডুবেছিল যে এদিকটায় খেয়াল করতে পারেনি, কিন্তু যখন বুঝলো তখন উঠতে নিতেই আবারও ঘুঙুরের শব্দ ভেসে উঠল। আর আবারও শব্দ পেয়ে সেই একই জায়গায় মারতেই এবার আর আটকাতে পারল না জাওয়াদ। ব্যথায় চিৎকার করে উঠল সে, ও আব্বা গো, পাশা গেল আমার। শেহজাদ ভাই থামেন, আল্লাহ দোয়াই লাগে, আর খেলবো না। রাত প্রায় 12টা বাজতে চলেছে। মির্জা বাড়ির বাইরে সেই পুরনো আমগাছটার নিচে আবারও গোল হয়ে বসেছে সবাই। কিছুক্ষণ আগেও যেখানে ঝাড়ু হাতে শেহজাদের তাণ্ডব চলছিল, এখন সেখানে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে সবাই। গণ্ডি রশি খুলে ফেলা হয়েছে, ঘুঙুরগুলো একে একে খুলে রাখা হয়েছে পাশে। গেমটা অবশ্য আর বেশিক্ষণ চালাতে দেয়নি আরহা আর নমি। জাওয়াদের আর সোহাগের অবস্থা দেখে দুজনে এক প্রকার জোর করে সবাইকে টেনে এনে পাটির ওপর বসিয়ে দিয়েছে। বাকি সবার অবস্থা মোটামুটি ভালো থাকলেও সোহাগ আর জাওয়াদের অবস্থা বেশ করুণ। দুজনে একটু দূরে পাশাপাশি বসে আছে। মুখে যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুক, শরীরের ভঙ্গিমায় বলে দিচ্ছে ঝাড়ুর বাড়িগুলো তারা মোটেও হেসে উড়িয়ে দিতে পারছে না। সোহাগ বারবার বসার ভঙ্গি বদলাচ্ছে, আর জাওয়াদ তো একেবারে কুঁকড়ে বসে আছে। মাঝে মাঝে দুজনে চুপি চুপি পেছনের দিকে হাত নিয়ে ব্যথার জায়গাটা চেপে ধরছে। তারপর একে অপরের দিকে তাকিয়ে আবার বিরক্তি মুখে চোখ ফিরিয়ে নিচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই অবস্থার জন্য দুজনে একমাত্র দায়ী মানুষটা তাদের সামনে নির্বিকার ভঙ্গিতে বসে আছে, যেন কিছুক্ষণ আগে সে কারো পেছনে ঝাড়ু হাতে দৌড়ায়নি, যেন তার হাতেই দুজন মানুষের কোমরের নিচের অবস্থা এই মুহূর্তে এমন হয়নি। আরহা একবার সোহাগের দিকে একবার জাওয়াদের দিকে তাকিয়ে মিটমিট করে হাসলো। তারপর শাহজাদের দিকে তাকাতেই লোকটার চোখে সেই চেনা দুষ্টুমি দেখতেই সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল। এই মানুষটার সঙ্গে কথা বলা বৃথা, সারাক্ষণ শুধু লজ্জা দেওয়ার ধান্দায় থাকে। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে মমতাজ বেগমকে এগিয়ে আসতে দেখা গেল। দুই হাতে একটা ট্রের ওপর বেশ কয়েক গ্লাস ঠান্ডা কোল্ড কফি, আর আলাদা করে রাখা আছে আরহার জন্য এক গ্লাস লেবু জল। এত রাতে ছেলে মেয়েগুলো বাইরে বসে আছে দেখে তিনি আর ঘরে থাকতে পারেননি। সারাদিনের এত আয়োজনের পর সবাই যে ক্লান্ত সেটা তিনি জানেন। তার উপর এখনও ওদের এই হইচই। মমতাজ বেগম এসে সবাইকে কফি আর আরহাকে লেবু জল দিয়ে তারপর সবার দিকে একবার চোখ বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ রে, সারাদিন তোদের অনেক খাটাখাটুনি গেছে, কোথায় একটু বিশ্রাম নিবি তা না করে এত রাতে এসব কী শুরু করেছিস, ঝাড়ু মারা খালা। কথাটা শুনে চারপাশে চাপা হাসির রেশ ছড়িয়ে পড়ল। মমতাজ বেগম ওদের আর কিছু বললেন না। এগিয়ে এসে ঘুঙুরগুলো হাতে তুলে নিয়ে আরহার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলেন। তারপর ছেলে মেয়েগুলোর দিকে একবার তাকিয়ে শান্ত গলায় বললেন, অনেক রাত হয়েছে, বেশি দেরি করিস না। আর কাল সকালেও তোদের না কোথাও একটা বের হওয়ার কথা আছে, মনে আছে তো? দেরি করে ঘুমালে সকাল সকাল উঠতে পারবি না কিন্তু। এই বলে আর কোনো কথা না বাড়িয়ে ট্রেটা হাতে তুলে নিলেন মমতাজ বেগম। কয়েক পা এগিয়ে আবার যেন কিছু মনে পড়ল, পেছন ফিরে সবার দিকে তাকিয়ে বললেন,
আর শেহজাদ, ঝাড়ুটা রেখে দিস, আবার যেন কাউকে পিটিয়ে বসিস না। কফি খাওয়া হলে তাড়াতাড়ি ঘুমাতে আয়। কথাটা বলে তিনি ভেতরের দিকে হাঁটা দিলেন। এক মুহূর্তের নীরবতার পর হঠাৎ চাপা হাসি শব্দ উঠল চারপাশে। মমতাজ বেগম চলে যেতেই সবাই আবার একে অপরের মুখের দিকে তাকালো। কয়েক মুহূর্ত আগের সেই খেলার রেশটা ধীরে ধীরে কেটে যাচ্ছে। ঠিক তখনই শিউলি এক পা দুপা করে এগিয়ে এসে শাহজাদের সামনে দাঁড়ালো। মুখটা একেবারে অসহায় করে বলল, ভাইয়া, আমাদের অনুষ্ঠানটা কি তাহলে হবে না? আপনারা এখনই ঘুমাবেন? শেহজাদ কিছুক্ষণ চুপ করে শিউলির দিকে তাকিয়ে রইল। মেয়েটার মুখে সেই আশাভরা চাহনিটা দেখে ঠোঁটের কোণে মৃদু একটা হাসি ফুটে উঠল। কিন্তু হাসিটা বেশিক্ষণ থাকলো না। মনের ভিতরে যেন নিজের সঙ্গে নিজে হিসাব কষতে বসল সে। এই কি সেই শেহজাদ যে নামাজের ব্যাপারে ভীষণ নিয়মিত, কুরআন তেলাওয়াত করে আল্লাহর ভয় আর ভক্তিতে নিজের জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ করে রেখেছে, অথচ আজ সে কী করছে? আল্লাহ মাফ করুক, কিছুক্ষণ আগেও তো নিজে সবাইকে নিয়ে এমন একটা গেম খেলেছে যার নাম শুনলেই মমতাজ বেগমের ভ্রু কুঁচকে যায়। এখন আবার নাচ গানের অনুষ্ঠান, অথচ এই স্থানেই আজ কুরআন তেলাওয়াত হয়েছে। শেহজাদ নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ফেলল। কি করবে সে? একদিকে নাচ গানের কথাগুলো মনে হতেই গিল্টি ফিল হচ্ছে, আবার অন্যদিকে এই ছেলে মেয়েগুলোর মুখের দিকে তাকালে তাদের মনটা ভেঙে দিতে ইচ্ছে করছে না। আর সবচেয়ে বড় কথা, সে নিজেই তো কথা দিয়েছে। শেহজাদ কিছু বলার আগে শিউলি পাশে এসে দাঁড়ালো মায়া, তারপর তার ঠিক পেছনে শিহাবও এসে দাঁড়ালো। তিনজনই এমনভাবে শেহজাদের দিকে তাকিয়ে আছে যেন এখন তাদের পুরো আনন্দটা নির্ভর করছে এই মানুষটার সিদ্ধান্তের ওপর। শেহজাদ একবার শিউলির দিকে তাকালো, তারপর মায়া, সবশেষে শিহাবের মুখের দিকে। তিনজনের চোখে মুখে এমন করুণ আবেদন যে শেহজাদ শেষ পর্যন্ত আর কঠিন থাকতে পারল না। সে আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে মাথাটা সামান্য পেছনে হেলিয়ে আকাশের দিকে তাকালো। মনে মনে বলল, আল্লাহ মাফ করো, আর কখনো এসবে নিজেকে জড়াবো না। তারপর চোখ নামিয়ে সবার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, হবে, কিন্তু আরহাকে আর আমাকে এসবে জড়াবে না। আমরা কোনো নাচ গান করতে পারবো না। কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেন আম গাছটার নিচে বসে থাকা সবাই প্রাণ ফিরে পেল। সে একসঙ্গে হৈ হৈ করে উঠল সবাই। শেহজাদ ওদের এমন উচ্ছ্বাস দেখে মাথা নাড়িয়ে মৃদু হাসল। কিছু করার নেই, কথা যখন দিয়েছে তখন রাখতেই হবে। আরহা এতক্ষণ চুপচাপ বসে পুরো ব্যাপারটা দেখছিল। সবার আনন্দ দেখে ঠোঁটের কোণেও হাসি ফুটে উঠল তার। শিউলি চারপাশে একবার চোখ বুলিয়ে হঠাৎ সোহাগের দিকে তাকালো, তারপর মুখে দুষ্টু হাসি ফুটিয়ে তার দিকে একটু এগিয়ে এসে বলল, তাহলে আপনাকে দিয়েই শুরু হোক সোহাগ ভাইয়া। আমি আরহার কাছে শুনেছি আপনি নাকি খুব সুন্দর গান করেন, তো একটা গান শোনান আমাদের। শিউলির কথা শুনে সোহাগ হেসে ফেলল, একটু লাজুক, একটু অপ্রস্তুত সেই হাসি। সে কিছু বলার আগেই শেহজাদ পাশে থেকে চোখের ইশারায় গাইতে বলল। বাকিরাও খুশিতে হাততালি দিল, কিন্তু সেদিকে সোহাগের খেয়াল নেই। ও চোখ তো খুঁজছে নমিকে। মেয়েটা ঠিক ওর দিকেই তাকিয়ে আছে। সকালে সেই ঘটনার পর থেকে আজ সারাদিন নমি তার সঙ্গে একটা কথাও বলেনি। ওয়াশরুমের ভেতর হঠাৎ ঘটে যাওয়া সেই অস্বস্তিকর কাণ্ডটার পর থেকে মেয়েটার যেন সোহাগকে দেখলেই মুখ ঘুরে নিয়েছে। সোহাগও কয়েকবার কথা বলার চেষ্টাও করেছিল, কিন্তু নমির সেই গম্ভীর মুখ দেখে আর সাহস করে উঠতে পারেনি। অথচ এখন এত মানুষের মাঝে বসেও নমির চোখটা তার দিকে। সোহাগের বুকের ভেতরটা কেমন নরম হয়ে গেল। হয়তো গান গাওয়ার সময় মেয়েটা একবার তার দিকে তাকে একটু হাসবে, হয়তো সকালের অভিমানটা সামান্য হলেও কমবে। সেতটুকুই বা কম কি? নমের মুখে একটুখানি হাসি দেখার জন্যই যদি এমন হাজারটা গান গাইতে হয়, তাহলেও সে গাইবে, মনে মনে স্থির করে ফেলল সোহাগ। আর কিছু না ভেবে হাত বাড়িয়ে আরহার কাছ থেকে গিটারটা নিয়ে নিল। ততক্ষণে কফিটাও শেষ সবার। কাপটা সাইডে রেখে চুপচাপ বসল সবাই। সোহাগ গিটারটা নিজের কোলে রেখে কয়েক মুহূর্ত তারগুলো আঙ্গুল দিয়ে বুলিয়ে নিল। চারপাশের কথাবার্তাও ধীরে ধীরে থেমে গেল। সবাই বুঝে গেছে এবার গান শুরু হবে। আর দেরি করল না সে। নমির দিকে তাকে মুচকি হেসে মৃদু সুরেলা কণ্ঠে গেয়ে উঠল, তোমায় ছোঁয়ার ইচ্ছে আমায় ভীষণ পীড়া দিচ্ছে। বলো কবে ছুতে দেবে, তুমি আমার হবে, বলো কোন তারিখে কবে। গান গাওয়ার সময় সোহাগের চোখ বারবার নমির দিকেই চলে যাচ্ছিল। কণ্ঠে ছিল মায়া, চোখে ছিল এমন এক গভীরতা যা কথার চেয়ে অনেক বেশি কিছু বলে দিচ্ছিল। চারপাশে সবাই মুগ্ধ হয়ে শুনছিল। কেউ কথা বলছে না, কেউ নড়ছেও না। শুধু গিটারের তার আর সোহাগের কণ্ঠে মিশে রাতের নিস্তব্ধতাটাকে অন্যরকম করে তুলছে। কিন্তু নমের ভেতরটা ক্রমশ অস্বস্তিতে ভরে উঠছিল। প্রথমে সে নিজেকে বোঝাতে চাইল, এটা তো একটা গান, সোহাগ সবাইকে শোনানোর জন্যই গাইছে, এত কিছু ভাবার কি আছে। কিন্তু পরক্ষণে সোহাগের চোখের দিকে তাকাতেই সেই যুক্তিটা আর টিকল না।
ওর দৃষ্টি তো সবার জন্য নয়, এটা শুধু তার জন্য। লোকে বলে মেয়েরা নাকি একটা কথা বললে ওরা তার ভেতর থেকে 10টা কথা বুঝে ফেলে। নমির ক্ষেত্রে বোধহয় কথাটা খুব একটা মিথ্যে নয়। সোহাগের কেয়ার সে অনেক আগেই লক্ষ্য করেছে। তার প্রতি অকারণ খেয়াল রাখা, ছোটোখাটো বিষয়ে চিন্তা করা, বিপদে সবার আগে এগিয়ে আসা, এসব নমির চোখ এড়িয়ে যায়নি কখনো। তারপর জাওয়াতকে নিয়ে সোহাগের অদ্ভুত অস্বস্তি। জাওয়াত একটু কাছে এলে সোহাগের মুখের ভাব বদলে যাওয়া, অকারণে বিরক্ত হওয়া, আর নমির সঙ্গে জাওয়াতকে দেখলে তার চোখে যে চাপা ঈর্ষটা ফুটে উঠত, সেটাও নমি বুঝেছে। অনেক আগে বুঝেছে, শুধু পাত্তা দেয়নি, পাত্তা না দেওয়ার ভান করেছে। কারণ সব কিছুতে পাত্তা দিতে নেই, সব কিছুকে আবেগ দেখাতে নেই। সোহাগ তাকে পছন্দ করে, এই সত্যিটা মেনে নেওয়াটা যতটা সহজ, তার চেয়েও কঠিন ছিল নিজের ভিতরে অস্বস্তিকর অনুভূতিগুলোকে স্বীকার করা। কিন্তু আজ যেন সোহাগ নিজেই আর তাকে সেই সুযোগটা দিচ্ছে না। গানের প্রতিটা লাইন কেমন করে যেন এসে নমির বুকের কোথাও গিয়ে লাগছে। নমির আঙুলগুলো অজান্তেই ওড়নার কোণ শক্ত করে চেপে ধরল। সে চোখ সরিয়ে নিতে চাইল, পারল না। সোহাগ তখনও তার দিকে তাকিয়ে গান গাইছে, মুখে মৃদু হাসি, চোখে একরাশ মায়া, যেন চারপাশে এত মানুষ নেই, যেন গিটার হাতে বসে সে শুধু একজন মানুষকেই গানটা শোনাচ্ছে। কিছুক্ষণ এভাবে চলার পর সোহাগের গান শেষ হলো। গান শেষ হতেই চারপাশে হাততালিতে মুখর হয়ে উঠল আমগাছটার নিচের জায়গাটা। এরপর বলা হলো আরহা আর শেহজাদ কাপল ডান্স করবে, কিন্তু শেহজাদ বারণ করলো। আর আরহা যেহেতু অসুস্থ, তাই কেউ বেশি একটা জোর করলো না। এরপর মায়া শিউলিকে বলতেই ওরা উঠে একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠল। তারপর দুজনে উঠে দাঁড়িয়ে নিজেদের মতো করে একটা নাচ শুরু করলো। কিছুক্ষণ আগে ক্লান্তি, ঝাড়ুর বাড়ির ব্যথা, সব কিছু যেন মুহূর্তের জন্য ভুলে গেল সবাই। মায়া আর শিউলির নাচে বাকিরাও হাততালি দিয়ে হাত মেলাতে লাগলো। নমিও চুপচাপ বসে দেখছিল, আরহার মুখেও হাসি। নাচ শেষ হতে চারপাশে আবার হাততালি পড়ে গেল। হঠাৎ কি একটা মনে হতেই সোহাগ গিটারটা পাশে রেখে উঠে দাঁড়ালো। মুখে এমন একটা ভাব যেন মাথার এইমাত্র দারুণ কোনো বুদ্ধি এসেছে। গায়ে শোনো, এতক্ষণ তো সব পাঞ্ছে নাচ গান হলো, এবার তাহলে একটা স্পেশাল কাপল ডান্স হয়ে যাক। কিন্তু কার সাথে কাপল ডান্স হবে ভাইয়া? আমি আর ক্যাপ্টেন তো ডান্স করব না, তাহলে আর কে কে ডান্স করবে? আরহার প্রশ্ন শুনে শুকনো ঢোক গিলল সোহাগ। তারপর চোখ গেল নমির দিকে। নমিও ঠিক তখনই ওর দিকেই তাকিয়েছিল। সোহাগের বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল, তবু মুখের হাসিটা ধরে রেখে বলল, অন্য কাউকে লাগবে কেন? আমি আর নমি কাপল ডান্স করব। আর জাওয়াত, তুমি যদি কারোর সাথে ডান্স করতে চাও তাহলে পার্টনার খুঁজে নিতে পারো। আমি নমির সাথে নাচতে চাই, তবে যদি নমি তো চায়। শেষ কথাটা বলার সময় তার গলার আগে সে দুষ্টুমি ছিল না, বরং খুব সাবধানে বলা একটা প্রস্তাব ছিল, যেন নবীর সামনে কোনো চাপ তৈরি করতে চায় না সে। চারপাশে সবাই একবার চুপ। কারণ সোহাগের কথার আসল অর্থটা বুঝতে কারো বেশি সময় লাগলো না। শেহজাদ তো চুপ করে সোহাগের দিকে তাকিয়ে রইল। সে জানে সোহাগ নমিকে কতটা ভালোবাসে। বন্ধু চোখের ভাষা বোঝার মতো এতটুকু বোধ তার আছে। সোহাগ নমির জন্য যেভাবে চিন্তা করে, জাওয়াতকে নিয়ে যেভাবে অকারণে বিরক্ত হয়, আর নমির সামনে পড়লে নিজের অজান্তে যেভাবে বদলে যায়, এসব শেহজাদের চোখ এড়ায়নি। কিন্তু শেহজাদ নমিকেও তো চেনে। মেয়েটা নিজের অনুভূতির ব্যাপারে যতটা জেদি, তার চেয়েও বেশি জেদি নিজের সিদ্ধান্তের ব্যাপারে। সোহাগকে সে হয়তো বুঝেছে, কিন্তু যেটা স্বীকার করার মতো জায়গায় এখনো আসেনি। আজ এই মুহূর্তে সবার সামনে এমন প্রস্তাবে সে রাজি হবে, এটা শেহজাদের কাছে প্রায় অসম্ভব মনে হলো। তাই সোহাগের দিকে তাকিয়ে শেহজাদ শুধু মৃদু একটা হাসি দিল। সেই হাসির ভেতরে যেন একসঙ্গে বন্ধুর প্রতি মায়া আর একটা নীরব সতর্কতা ছিল। ভাই, আশা করিস না, আপু রাজি হবে না। কিন্তু সোহাগ সে দৃষ্টি বুঝেও না বোঝার ভান করল। তার চোখ তখন শুধু নমির দিকে। নমি এতক্ষণে একেবারে স্থির হয়ে বসে আছে। কয়েক মুহূর্ত আগেও যে মেয়েটা সোহাগের গান শুনে নিজের ভেতরের অস্বস্তি লুকাতে পারছিল না, এবার যেন হঠাৎ করে সবার চোখের সামনে চলে এসেছে সে। কাপল ডান্স, সেটা আবার সোহাগের সাথে। নমির বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধক করে উঠল। সে একবার চারপাশে তাকালো। সবাই তাকিয়ে আছে তার দিকে, সবাই অপেক্ষা করছে তার উত্তরের জন্য। সোহাগও দাঁড়িয়ে আছে, তবে মুখে সে দুষ্টু হাসিটা ধীরে ধীরে একটু নার্ভাস হয়ে উঠেছে। নমি হঠাৎ কি একটা ভেবে উঠে দাঁড়ালো। সোহাগের বুকের ভেতরটা সঙ্গে সঙ্গে ধক করে উঠল। মুহূর্তেই মুখটা উজ্জ্বল হয়ে গেল তার। মনে হলো তাহলে নমি সত্যি রাজি হয়েছে। হয়তো এত মানুষের সামনে কিছু বলতে অস্বস্তি লাগছে বলে শুধু উঠে দাঁড়িয়েছে, হয়তো তার সঙ্গে নাচার জন্যই। সোহাগের ঠোঁটের কোণে অজান্তেই একটা প্রশস্ত হাসি ফুটে উঠল, কিন্তু সেই হাসিটা পরে মুহূর্তে থেমে গেল।
নবী তার দিকে তাকালোই না, বরং সবার চোখের সামনে দিয়ে দৃষ্টি নিয়ে গেল, থামালো একটু দূরে বসে থাকা জাওয়াদের ওপর। তারপর একেবারে স্বাভাবিক গলায় ডাকলো, জাওয়াদ এসো। কয়েক সেকেন্ডের জন্য চারপাশটা যেন নিস্তব্ধ হয়ে গেল। জাওয়াদও প্রথমে বুঝতে পারল না নমি তাকে ডাকছে কেন। নিজের দিকে আঙ্গুল তুলে অবাক চোখে তাকালো। আমি? নমি মাথা নেড়ে বলল, হ্যাঁ তুমি, এসো। জাওয়াদের চোখে মুহূর্তেই বিস্ময়ের জায়গা নিল আনন্দ। নমি তাকে ডাকছে, তার ওপর একসঙ্গে নাচার জন্য। মেয়েটাকে সে পছন্দ করে, এটা নিজের কাছেও পুরোপুরি স্বীকার করে না হয়তো, কিন্তু নমিকে দেখলে তার ভেতরটা যে অন্যরকম হয়ে যায় সেটা সে ভালোভাবেই জানে। তাই আর দ্বিতীয়বার ভাবল না জাওয়াদ, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। ওকে, আই এম রেডি, আই উইল ডান্স উইথ ইউ। কথাটা বলার সময় ঠোঁটের কোণে ফুটে থাকা হাসিটা যেন আরও একটু প্রসারিত হলো জাওয়াদের। আর ঠিক সেই মুহূর্তে সোহাগের মুখের হাসিটা পুরোপুরি মিলিয়ে গেল। 1 সেকেন্ড আগেও সে ভেবেছিল নমি তার সঙ্গে নাচতে রাজি হয়েছে, আর এখন মেয়েটা তাকে প্রত্যাখ্যাত করে অন্য একজনকে ডাকছে, সেটাও আবার জাওয়াদকে। সোহাগের চোয়াল শক্ত হয়ে গেল, বুকের ভেতর কোথাও যেন কেমন একটা চাপ লাগলো। নমি তার সঙ্গে নাচবে না, এই ব্যাপারটা সে হয়তো কোনোভাবে মেনে নিতে পারত, কিন্তু জাওয়াদকে কেন? সোহাগের চোখ আপনা আপনি জাওয়াদের দিকে চলে গেল। ছেলেটা ইতিমধ্যে নমির পাশে গিয়ে দাঁড়িয়েছে, মুখে সেই লুকাতে না পারা হাসি, আর নমিও তার সঙ্গে কথা বলছে একেবারে স্বাভাবিকভাবে। সোহাগের বুকের ভেতরটা আরও জ্বলে উঠল। সকালে নমির সঙ্গে কথা হয়নি, তারপর এতক্ষণ তার জন্য গান গাইল, এমনকি কাপল ডান্সের কথাটাও সেই বলল। আর সব কিছুর পর মেয়েটা তাকে না বলে জাওয়াদকে বেছে নিল। সোহাগের মনে হলো এই মুহূর্তে জাওয়াদকে ওই হাসিটা যদি কোনোভাবে বন্ধ করতে পারত। একদম সহ্য হচ্ছে না। মনে মনে কয়েকটা কড়া কথা বলেও ফেলল সে, তবু মুখে কিছুই প্রকাশ করলো না। শুধু গিটারটা একপাশে রেখে ধীরে ধীরে গিয়ে বসে পড়ল শেহজাদের পাশে। শেহজাদ পাশ থেকে পুরো ব্যাপারটা দেখছিল। বন্ধুর মুখে পরিবর্তন তার চোখ এড়ালো না। সে একবার সোহাগের দিকে তাকালো, তারপর নমি আর জাওয়াদের দিকে। সবকিছু বুঝতে তার এক মুহূর্তও লাগলো না, তবুও চুপ করে রইল, কারণ সে জানে এই মুহূর্তে সোহাগকে কিছু বললে ছেলেটা হয়তো আরও বেশি রেগে যাবে। ছোট্ট মিউজিক বক্সে ছাম্মাক ছালো গান বাজতেই গানের তালে তালে নাচ শুরু করলো নমি আর জাওয়াদ। কিন্তু সোহাগের অবস্থা একেবারেই ভিন্ন। সে একপাশে বসে আছে ঠিকই, তবে তার চোখের দৃষ্টি একবারের জন্য নমি আর জাওয়াদের উপর থেকে সরছে না। প্রথমে নিজেকে বোঝালো নমি নিজেই তো জাওয়াদকে রেখেছে। তারপরও যখন নাচের ফাঁকে জাওয়াদের হাত নমির হাত ছুঁয়ে গেল, সোহাগের ভ্রু কুঁচকে গেল। পরের বার জাওয়াদ নাচের ভঙ্গিতে নমির একটু কাছে এসে হাত বাড়াতেই সোহাগের চোয়াল শক্ত হয়ে গেল। এটা কি হচ্ছে? নাচে ঠিক আছে, কিন্তু তাই বলে এতটা কাছাকাছি আসতে হবে কেন? কেন নমিকে স্পর্শ করতে হবে? এমনি কি ডান্স করা যায় না? সোহাগের হাতের আঙুলগুলো শক্ত হয়ে মুঠোয় পরিণত হলো। রাগে শরীরটা থরথর করে কাঁপছে। মনে হচ্ছে আর একটু এমন চলতে থাকলে সত্যি এখানে একটা অঘটন ঘটিয়ে ফেলবে সে। পাশে বসে থাকা শাহজাদ এতক্ষণ জাওয়াদ আর নমির নাচ দেখতেই ব্যস্ত ছিল। সেই সোহাগের দিকে বিশেষ কোনো খেয়ালই করেনি, কিন্তু হঠাৎ কিছু একটা ভেঙে যাওয়ার শব্দে তার দৃষ্টি ছুটে গেল পাশে। চোখ আটকে গেল সোহাগের হাতে। রাগের মাথায় হাত এতটাই শক্ত করে মুষ্টিবদ্ধ করে রেখেছে ছেলেটা যে হাতে থাকা কফির কাপটা ভেঙে গেছে। কাচের টুকরো হাতের তালুতে বিঁধে রক্ত গড়িয়ে পড়ছে, অথচ সেদিকে যেন তার কোনো খেয়ালই নেই। সোহাগের চোখে তখন তীব্র রাগের সঙ্গে মিশে আছে একরাশ অসহায়ত্ব। শেহজাদ কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল তার দিকে। সোহাগকে সে বোঝে, নিজেও তো আরহাকে ভালোবাসে। সে প্রিয় মানুষটার পাশে অন্য কাউকে দেখার কষ্টটা কেমন সেটা তার অজানা নয়, কিন্তু এই মুহূর্তে কী বা করার আছে? নমি তার বড় বোন, তাকে তো আর এভাবে বারণও করা যায় না। নিরুপায় হয়ে দীর্ঘশ্বাস ফেলে শিহাবকে ভিতরে পাঠিয়ে দিল ফার্স্ট এড বক্স আনতে। তারপর কোনো কথা না বলে ধীরে ধীরে হাত বাড়িয়ে সোহাগের মুষ্টিবদ্ধ হাতটা নিজের হাতে শক্ত করে চেপে ধরল। সঙ্গে সঙ্গে শেহজাদের দিকে তাকালো সোহাগ, চোখে মুখে তীব্র রাগ, চোয়াল শক্ত হয়ে আছে, চোখ দুটো লাল। শেহজাদ কিছু বলল না, শুধু রাগের ইশারায় একটা কথা বুঝিয়ে দিল, শান্ত হ, কোনো সিন ক্রিয়েট করিস না, প্লিজ শান্ত হ। সোহাগ দাঁতে দাঁত চেপে আবারও সামনে তাকালো। শেহজাদের কথায় অনেক মুহূর্ত নিজেকে ভেতরে আগুনটাকে সামলানোর চেষ্টা করলো সে। বুকের ভেতর জমে থাকা অস্বস্তি আর রাগটাকে জোর করে গিলে নিয়ে শেষ পর্যন্ত একটা দীর্ঘশ্বাস ফেলল। শেহজাদের নীরব কথাটা যেন সত্যি কাজে এলো। ধীরে ধীরে নিজেকে শান্ত করার চেষ্টা করলো সোহাগ। শক্ত করে মুঠোবদ্ধ করে রাখা হাতটাও একটু একটু করে শিথিল হয়ে এলো। গান শেষ হওয়া পর্যন্ত কোনো মতে নিজেকে সামলে রাখলো সোহাগ। গান থামতে চারপাশে হাততালিতে মুখর হয়ে উঠল। নমি একটু হাঁপাতে হাঁপাতে নিজের জায়গায় ফিরে আসছিল।
ঠিক তখনই জাওয়াত হেসে পেছন থেকে ওর হাত টেনে ধরল। নমি, আরেকটা গান হোক না। নমি থেমে গেল, হাঁপানোর মাঝে মাথা নাড়ল। না থাক, অনেক হয়েছে। এমনিতে হাবিয়ে গেছে, আর না। জাওয়াত যেন কথাটা শুনল না, হেসে বলল, আর একটা গানই তো, তারপর বসবো। এতক্ষণ তো কি সুন্দর করে নাচলে, আর একটা করলে কি হবে? নবীর মুখটা আবার একটু বিরক্তিতে কুঁচকে গেল। বললাম তো আর নাচবো না, ইচ্ছে করছে না আমার। সোহাগ এতক্ষণ চুপ করেছিল। প্রথম গানটায় নমি নিজে থেকে রাজি হয়েছিল, জাওয়াতকে সেই ডেকেছিল, তাই বুকের ভেতর জ্বলে গেলেও নিজের রাগটাকে গিলে চুপ করে নিল সে। কিন্তু এবার তো নমি স্পষ্ট করে না বলছে, তারপরও জাওয়াত জোর করে যাচ্ছে। সোহাগের চোখ ধীরে ধীরে সরু হয়ে এলো, তার চোখ স্থির হয়ে আছে শুধু জাওয়াতের ওপর। জাওয়াত আবারও হাসতে হাসতে বলল, চলো না, আরেকটা করি। এইবারেরটা আরও ভালো হবে, কথা দিচ্ছি। শুধু একটাই, এর বেশি না। নবী সঙ্গে সঙ্গে হাত খুলে নিয়ে এক পা পিছিয়ে গেল। যা তো আমি বলেছি না, তারপরে জোর করছো কেন? কথা বোঝো না নাকি? ব্যাস, এরপর আর সোহাগ নিজেকে সামলাতে পারল না। এতক্ষণ ধরে যে রাগটা দাঁতে দাঁত চেপে সামলে রেখেছিল, সেটা যেন মুহূর্তেই সমস্ত বাঁধ ভেঙে বেরিয়ে এলো। রক্তাক্ত হাতটা মুঠো করে সোজা গিয়ে দাঁড়ালো জাওয়াদের সামনে। জাওয়াত ফিরে তাকালো সোহাগের দিকে। কিছু বলবেন ভাই? সোহাগ কোনো উত্তর দিল না, শুধু একবার নমির দিকে তাকালো। মেয়েটার মুখে স্পষ্ট বিরক্তি। ব্যাস, আর কিছু দেখার প্রয়োজন হলো না। পরের মুহূর্তে চট করে জাওয়াদের কাঁধের নিচে এক হাত আর পায়ের কাছে আরেক হাত দিয়ে তাকে তুলে ফেলল সোহাগ। আরে ভাই, ভাই কি করতেছেন? জাওয়াদের কথা শেষ হওয়ার আগেই সোহাগ তাকে কাঁধে তুলে ফেলেছে। চারপাশে সবাই হতভম্ব। শেহজাদ চোখ বড় বড় করে দাঁড়িয়ে গেল। সোহাগ, কি করছিস? সোহাগ এবারও কোনো উত্তর দিল না, শুধু কাঁধে ঝুলতে থাকা জাওয়াতকে নিয়ে সোজা গার্ডেনের পাশের দিকে হাঁটা দিল। মির্জাবাড়ির গার্ডেনে এক পাশে ছোট একটা সুইমিং পুল আছে। রাতের আলোয় পানিটা ঝিকমিক করছে। সেদিকে এগিয়ে গেল সে। পেছন থেকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেছে। নমিয়া দাঁড়িয়ে থাকতে পারল না, সোহাগের পেছন পেছন এসে দাঁড়ালো। সোহাগ, কি করছেন আপনি? নামান ওকে। সোহাগ এবার একবারও পেছনে তাকালো না, শুধু গম্ভীর গলায় বলল, নাচের খুব শখ হয়েছে ওর। আজকে স্থানীয় লিওনের পানিওয়ালা ডান্স করবো ওকে নিয়ে, তার পানিতে নিয়ে যাচ্ছে। সোহাগের কথা শুনে জাওয়াত কাঁধের ওপর থেকে চিৎকার করে উঠল, না ভাই, শখ শেষ, একদম শেষ। নামিয়ে দিন প্লিজ, নামিয়ে দিন। আর নাচতে চাইবো না, প্লিজ ভাই। সোহাগ এবার সুইমিং পুলের সামনে থামলো। সকলের মনে হলো হয়তো সত্যি নামিয়ে দেবে। জাওয়াতও স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু পরক্ষণে সোহাগ একবার নমের দিকে তাকিয়ে জাওয়াতকে সোজা সুইমিং পুলের পানিতে ছুঁড়ে মারল। এরপর নিজেও নামলো সেখানে। তারপর জাওয়াতকে মাথাটা চেপে ধরে একবার নয়, দুবার নয়, জেলাসি আর রাগ মিশে এমন এক উন্মত্ততায় তাকে গ্রাস করেছিল যে সে যেন জাওয়াতকে পুরোপুরি দমিয়ে রাখতে চাইছিল। তার জাওয়াতকে পানির ভেতর চেপে ধরে আবার তুলে এনে ফের নিচে নামিয়ে দিল। নাচবি না বললি? নাচ এবার। এই মায়া, মিউজিক অন করো। পানিওয়ালা ডান্স এটা চালাও বক্সে। সাহেব আমাদের ডান্স করছে যে। কণ্ঠটা ছিল ভয়ঙ্কর রকমের শান্ত, কিন্তু সেই শান্ত কণ্ঠের ভেতরে রাগের আগুন স্পষ্ট। এদিকে জাওয়াদের অবস্থা কাহিল। বেচারা পানি থেকে নাক মুখ বের করতে না পেরে ছটফট করছে একটু অক্সিজেনের জন্য। শেহজাদ আর দেখতে পারল না এমন, দ্রুত এগিয়ে এসে সোহাগের হাত চেপে ধরল। সোহাগ, ছাড়, পাগল হয়ে গেছিস নাকি? মরে যাবে তো ছেলেটা, থাম। কিন্তু সোহাগের চোখ তখনও জাওয়াদের ওপর। ভেজা চুলের ফাঁক দিয়ে তার দৃষ্টি ছিল কঠিন, যেটি আর ভেতরে ভেতরে পোড়া, আগুনে পোড়া। প্রায় কয়েক সেকেন্ড ওকে টানার পর জাওয়াতকে মুক্ত করতে সক্ষম হলো শেহজাদ। ছাড়া পেতেই কাঁচতে কাঁচতে পানির উপর ভেসে উঠল জাওয়াত। মুখের রং ফ্যাকাশে, অথচ চোখে স্পষ্ট রাগ আর অপমান। সবাই সোহাগকে এমন দেখে হতভম্ব হয়ে গেছে। কি করে বুঝতে না পেরে চারিদিকে মুহূর্তে হইচই ফেলে দিল। নমি দূর থেকে সবটা দেখে চুপচাপ দাঁড়িয়েছিল। তার চোখে ভয় নেই, বরং সোহাগের এই আচরণে এক ধরনের চাপা বিস্ময়। সোহাগ আর কিছু না বলে ধীরে ধীরে সেখান থেকে সরে এলো, কিন্তু তার ভেতরের জেলাসিটা তখনও পুরোপুরি মুছে যায়নি, বরং সেটা এখন আরও স্পষ্ট। নমিকে নিয়ে নিজের অধিকার বোধটা চাইলেও আর চাপা দিতে পারছে না সে। সোহাগ পুলের ধারে উঠে আসতে নমি আর এক মুহূর্ত নিজেকে সামলে রাখতে পারল না। এগিয়ে এসে সজোরে সোহাগের গালে একটা থাপ্পড় মেরে চিৎকার করে উঠল, পাগল হয়ে গেছেন? এই রাতের বেলা কেন ওকে চুবালেন? সে কি ক্ষতি করেছে আপনার যে আজ এতটা চড়াও হলেন? সোহাগের বুক তখনও রাগে উঠানামা করছে। ভেজা হাত থেকে টুপটাপ করে পানি পড়ছে, অথচ চোখে মুখে একটু অনুতাপ নেই। বরং নমির প্রশ্ন শুনে ঠোঁট পাকিয়ে ঠান্ডা গলায় বলল, বেশ করেছি, চুবিয়েছি। কি করবে তুমি? আরও চর মারবে আমাকে? মারতে হলে মারো, তবু ওকে চুবানোর জন্য কোনো অনুশোচনা নেই আমার।
সোহাগের কথায় চোখ আরও বড় হয়ে গেল। কি বলবে ভেবে পেল না সে। কিন্তু ততক্ষণে থেমে নেই সোহাগ। সে এক পা এগিয়ে এলো, সরাসরি চোখ রাখলো নমের চোখে। তারপর দৃঢ় কণ্ঠে বলল, সকালে তুমি জানতে চেয়েছিলে না কোন অধিকার আমি জোর খাটাই তোমায়? তখন বলতে পারিনি, কারণ আমার মনে কিছুটা হলেও সংশয় ছিল। কিন্তু এখন এই ছেলেটার সাথে তোমাকে দেখার পর সেতটুকু মুছে গেছে। তাই এখন বলছি, শোনো। এক মুহূর্ত থামলো সোহাগ। তার চোখের দৃষ্টি আরো গভীর হয়ে উঠল। আমি তোমাকে